আসসালামু আলাইকুম। আমি মুক্তা আছি আপনাদের সাথে। জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি। সবার প্রতি শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসা জানিয়ে আজকের নতুন ভিডিওটি শুরু করছি। জীবনটা হচ্ছে এক অচেনা যাত্রা, যেখানে গন্তব্য নেই, শুধু পথ আছে। হেঁটেই যাই কিন্তু কোথাও পৌঁছাতে পারি না। কখনো কখনো ভাবি সুখ হয়তো পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু হাত বাড়ালে শূন্যতা ধরা দেয়। যেন সব কিছু আছে, শুধু আমিই নেই। কেউ কেউ বলে সময় সব কিছু বদলে দেয়, কিন্তু আমার মনে হয় কি, শুধু শূন্যতাকে গভীর করে। হয়তো এটাই জীবনের কিছু আশা, কিছু হতাশা আর কিছু অবিরাম অপেক্ষা। আমার হৃদয় জানে সকল কথা। আল্লাহর সামনে ভেঙে পড়তে আমার অনেক ভাল লাগে। আমি যখন ভেঙে পড়ি তখন উনি শক্ত করে ধরেন আমায়। আমি কত ভেঙেছি আর উনি জোড়া লাগিয়েছেন আমায়। আমি কতবার হেরেছি আর উনি জিতিয়েছেন আমায়। দুঃখ না থাকলে হয়তো সুখ কি জিনিস বুঝতাম না, সুখের এত মূল্য বুঝতাম না। দুঃখ আমায় আল্লাহকে চিনিয়েছে। একদিন শুয়ে শুয়ে একজন আপুর ভিডিও দেখছিলাম, তখন পাশ থেকে আমার ছেলে বলছে, আম্মু, ওনার ভিডিওতে এত ভিউ হয়েছে, তাহলে তোমার ভিডিওতে কেন ভিউ হয় না? তখন আমার ছেলের প্রশ্নের উত্তরে বললাম যে, বাবা দেখো, উনি ধনী মানুষ, উনি খুব সুন্দর করে ভিডিও সাজায়, ওনার জিনিসপত্র সুন্দর, উনি সব কিছু খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারে, যেই জন্য উনি ওনার অডিয়েন্সকে আকৃষ্ট করতে পারে। উনি ভালো ভালো জিনিস ভিডিওতে দেখাতে পারে, যেই জন্য তার ভিউয়ার্সরা ভিডিওটা পছন্দ করে। আমার তো এত কিছু নাই বাবা, আমি কিভাবে এত সুন্দর করে ভিডিওটা সাজাবো, কিভাবে অডিয়েন্সের সামনে প্রকাশ করব, তারা কি দেখে আমার ভিডিওটা দেখবে, কিভাবে আমার এত ভিউ হবে। তখন আমার ছেলে চুপ হয়ে গেল। ও তো আর এত কিছু বোঝে না। আসলে যারা ধনী তাদের সাথে পাল্লা দিয়ে তো আর আমরা চলতে পারবো না। আমরা মধ্যবিত্তরা আমাদের যা আছে, যেমন আছে, যতটুকু সামর্থ্য আছে, তার ভিতরে আমাদেরকে চলতে হবে। সেটাকে অতিক্রম করে চলা আমাদের শোভা পায় না। অবশ্যই ধনী ব্যক্তিদের সাথে তাল মিলিয়ে চলতে পারবো না আমরা কখনোই, সেটা আমাদের শোভা পায় না, আমাদের উচিতও না। তবে আলহামদুলিল্লাহ, আমার যা আছে আমি তা নিয়েই ভিডিও সাজাই, আর আমার অডিয়েন্সরা আমাকে সেভাবে গ্রহণ করেছে, আমার ভিডিওটা সেভাবেই পছন্দ করছে। হয়তো বা শো অফ করতে পারলে এর চেয়ে বেশি ভিউ হতো, হয়তো আরও বেশি বেশি অডিয়েন্সরা আমার ভিডিওটা দেখতো। তো যাই হোক, আজকে কিন্তু অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম। আপনারা তো দেখতেই পেয়েছেন বাহিরে অনেকটাই কুয়াশা পড়েছে। গতকাল একজন আপাকে দিয়ে কিছু কাপড় ধুয়ে রেখেছিলাম। আসলে অনেকগুলো কাপড় হয়েছিল, বিশেষ করে বিছানার চাদর জমে গিয়েছিল। তো পাশের ফ্ল্যাটে একজন আপা কাজ করেন, ওনাকে দিয়ে কিছু কাপড় ধুয়ে রেখেছিলাম, সেইগুলো শুকিয়েছে। তো সেইগুলো সকালে ভাঁজ করে একদম টয়রে রেখে দিলাম, বিছানাটা গুছিয়ে নিলাম, গাছে পানি দিলাম। এখন ঘরটা খুব সুন্দর করে গুছিয়ে তারপর ঝাড়ু দিয়ে নেব। আজকে সকালের নাস্তাটা ঘরে আর বানানো হয় নাই। তো মোস্তাকিমের বাবা সকালে নাস্তা, তারপর হচ্ছে কিছু ছোট মাছ কিনে দিয়ে মার্কেটে চলে গিয়েছেন। তো নাস্তাটা খাইয়ে মোস্তাকিমকে স্কুলে দিয়ে এসেছি। সোহানাও স্কুলে, সোহানার যেহেতু পরীক্ষা চলছে আর মোস্তাকিমের পরীক্ষা এখনো শুরু হয় নাই, এই তো 6 তারিখে শুরু হবে। আর দেখা যায় কি, এখন আমি বাসায় একদমই একা, আমার এখনো নাস্তা খাওয়া হয়নি। তো সংসারের কাজকর্মগুলো শেষ করে এখন শুধু রিল্যাক্সে বসে নাস্তাটা খাবো। তো চা আমার বরাবরই অনেক বেশি পছন্দ, তবে সকালের চেয়ে বিকেলে চা খেতে আমার বেশি ভালো লাগে, সন্ধ্যার টাইমে। তো ভাবলাম যেহেতু আজকে নাস্তা বানানো হয় নাই, একটু চা বানাই, আর সাথে যেহেতু রুটি আছে, রুটি দিয়ে চাটা খেয়ে নিব, সকালের নাস্তাটা হয়ে যাবে। এখানে 1 কাপ চা বানিয়ে নিলাম।
আর এমনিতেও সকালে তেমন একটা চা বানানো হয় না, আমার জন্যই শুধু বানাই। মোস্তাকিম তেমন একটা চা খেতে চায় না, আর সোহানও তো দুধ চাটা একদমই খায় না। আর আপনাদের ভাইয়া সকাল সকালে মার্কেটে চলে যায়। সোহানা চলে যায় একদম ভোরে স্কুলে, যেমন 7:30 পৌনে 8টার দিকে। তখন মোস্তাকিমের বাবাও চলে যায়। মোস্তাকিম আর আমি একাই বাসায় থাকি। তো সেইভাবে নাস্তার আয়োজন হয় না, আমরা মা ছেলে কোনো রকম নাস্তাটা সকালবেলা করি, এত ধুমধাম করে করতে পারি না। জানলা দিয়ে রোদ উঁকি মারে, সেই রোদ্রে বসে চায়ের মধ্যে ডুবিয়ে রুটি খাচ্ছি, বেশ ভালোই লাগছিল। তো যাই হোক, এই যে এখানে কিছু মাছ এনে দিয়ে গিয়েছে। আজকে এই মাছটা রান্না করব না, শুধু মাছটা কেটে ফ্রিজে রেখে দিব। কিছুদিন আগে পুঁটি মাছ এনেছিল, সেই মাছটা আজকে নামিয়ে ভিজিয়ে রেখেছি ফ্রিজ থেকে। আজকে দুপুরে পুঁটি মাছ রান্না করব, সেই সাথে বেগুন ভাজা করব, আর একটা সবজি রান্না করব। আজকে এখানে আনা হয়েছিল কাসকি মাছ, সেই সাথে বেলে মাছ আর হচ্ছে টাকি মাছ। টাকি মাছের ভর্তাটা যেহেতু ওর বাবা অনেক বেশি পছন্দ করে, তো সেজন্য টাকি মাছ এনেছে ভর্তা খাওয়ার জন্য। সকাল সকাল যেহেতু ঘুম থেকে উঠেছিলাম, আজকের কাজগুলো কিন্তু খুব দ্রুত হয়ে গেল, আর সেজন্যে মাছগুলো কেটে বেছে একদম ফ্রিজে রাখতে পারবো, যেহেতু সময় হাতে আছে। আর মাছ কেটে ধুয়ে বেছে রাখলে দেখা যায় কি, যখন পরবর্তীতে রান্না করার জন্য মাছগুলো ফ্রিজ থেকে নামাবো, তখন আর কাটার ঝামেলা থাকবে না। তো অনায়াসেই তখন রান্না করা যাবে, আর সময়ও কম লাগবে। মাছগুলো কেটে একদম ধুয়ে পরিষ্কার করে বক্সে করে ফ্রিজে রেখে দিয়েছি। তারপরে চলে এসেছি দুপুরের রান্নায়। পুঁটি মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর হচ্ছে লবণ মাখিয়ে নিলাম। বেগুনের মধ্যেও হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর হচ্ছে লবণ মাখিয়ে নিচ্ছি, এটা যেহেতু ভাজা খাবো। তো সব কিছু রেডি করে তারপর চুলাটা জ্বালিয়ে রান্নাটা বসিয়ে দিব। যেহেতু সিলিন্ডারে রান্না করতে হয় আর এক চুলায় রান্না করেই, তো সেই জন্য সব কিছু রেডি করে যাতে বসে রান্নাটা করে ফেলতে পারি। এখন যেহেতু শীতের সিজন, আর এই শীতের সিজনে কিন্তু বেশ ভালো ভালো সবজি পাওয়া যায়। অনেক সবজি কিন্তু বাজারে উঠে গিয়েছে। তো আজকে আপনাদের ভাইয়া কিন্তু মূলা শাকও এনেছিল। মূলা শাকটা একদম কেটে পরিষ্কার করে কুচি কুচি করে রেখেছি। এখন ভাপ দিয়ে নিব, মূলা শাক ভাজি করব। তো মূলা শাক ভাজিটা বাচ্চারা খেতে চায় না, ওদের নাকি একটু গন্ধ আসে। আর এখন যেহেতু নতুন নতুন মূলা শাক আর কচি, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। মূলা শাকটা ভাপিয়ে নিলাম, তারপরে বেগুন ভাজাটা বসিয়ে দিলাম। ওইদিকে মূলা শাকের পানিটা ঝরে গেলে তারপরে মূলা শাকটা বাগার দিয়ে দিব। আমরা গৃহিণীরা সবাই কিন্তু সেম পদ্ধতিতে রান্না করি, একই মশলা দিয়ে রান্না করি, একই স্টাইলে রান্না করি। তারপরও দেখবেন কি, এক একজনের হাতের রান্নার স্বাদ এক এক রকম। ঠিক তেমনি আমাদের এক একজনের লাইফস্টাইলও এক এক রকম। আমাদের যেমন ইনকাম, যেমন আয়, আমরা কিন্তু সেটা বুঝেই ব্যয় করি। জীবন নিয়ে আমার কোনো আফসোস নাই, আল্লাহর পরিকল্পনা মাফিকে আমাদের জীবনগুলো চলবে। আমরা যা পেয়েছি, ভবিষ্যতে যা পাবো তাতেই সন্তুষ্ট, কারণ জানি সেটা আল্লাহ পাকের দেয়া। তো যাই হোক, এখানে কিন্তু মচমচে করে বেগুন ভাজা করেছি। বেগুন ভাজাটা আমার এবং আমার ছেলের বরাবরই পছন্দ, তবে সোহানা খেতে পারে না, তার নাকি ঠোঁট, তারপর হচ্ছে মুখ, জিহ্বা এগুলো চুলকায়। জানি না এটা কেন হয়, শরীর চুলকায় না, শুধু মুখ ঠোঁট চুলকায়। তবে আমাদের আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় না। মোস্তাকিমও অনেক বেশি পছন্দ করে, আমিও পছন্দ করি। তো এখানে পুঁটি মাছগুলো ভেজে তারপরে ভুনা করব টমেটো আর পেঁয়াজ দিয়ে। আজকে সবগুলো রান্নাই একদম সাধারণ, তবে এই সাধারণ রান্নাগুলোই কিন্তু আমাদের অনেক বেশি পছন্দের। এভাবে পুঁটি মাছটা একদম শুকনো করে ভুনা করলে অনেক বেশি খেতে ভালো লাগে। জানি এই রান্নাটা অনেকেরই পছন্দ। একটু ঝাল ঝাল করে রান্না করছি, কাঁচামরিচ দিয়ে, মরিচের গুঁড়াটা কম দেব যেহেতু এখানে কাঁচামরিচ দিয়েছি। আর এই কাঁচামরিচগুলা কিন্তু ভীষণ ঝাল ছিল। টমেটোটা খুব ভালো করে যখন সিদ্ধ হয়ে আসবে তখন পুঁটি মাছটা দিয়ে দিব। আর পুঁটি মাছটা তো একদম ভাজা, এমনিতেই খাওয়া যাবে, বেশি একটা ঝোলের পানি দেওয়ার প্রয়োজন নাই। সামান্য একটু পানি দিয়ে যাতে মশলাটা একটার গায়ের সাথে আরেকটা লেগে যায়, মানে একটু আঠালো টাইপের হয়, তখন নামিয়ে নিব ধনিয়া পাতা দিয়ে। শীতের দিনটা কিন্তু বরাবরই ছোট,
আর এই ছোট দিনে যদি কাজে বরকত পেতে চাই তাহলে অবশ্যই একটু সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। সকাল সকাল ঘুম থেকে উঠে যদি সংসারের কাজকর্মগুলো করে নেওয়া যায় তাহলে দিনের অনেকটাই বরকত পাওয়া যায়। আর দুপুরে দেখা যায় কি জোহরের নামাজটা খুব সুন্দরভাবে আদায় করা যায়, না হলে খুব বেশি তাড়াহুড়ো লেগে যায় রান্না বাড়া গোসল, যে নামাজের টাইমটা চলে যাবে। তাই চেষ্টা করবেন সকাল সকাল সম্পূর্ণ কাজগুলো করে রান্নাবাড়াগুলো করে সেরে ফেলতে, তাহলে সময়ের মধ্যে নামাজটাও আদায় করতে পারবেন। তো এদিকে কিন্তু মাছ ভুনাটা হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, মাছ ভুনার কালারটা যেমন সুন্দর হয়েছে সেই সাথে রান্নাটা অনেক বেশি মজার হয়েছিল আলহামদুলিল্লাহ। আজকে যখন ভিডিওটা এডিট করছিলাম, ভয়েস দিচ্ছিলাম, তখন না আমি যখন মাটির কাপে চাটা বানাচ্ছি সেটা দেখে আমার খেতে ইচ্ছে করছে। আমি চার প্রতি অনেক বেশি দুর্বল, আর চা দেখলে আমার খেতে ইচ্ছে করে। এটা দেখা যায় যে কেউ বানাক না কেন, আমি যদি আপুদের ভিডিও দেখি আপুরা চা বানাচ্ছে ঠিক তখনই আমার চা খেতে ইচ্ছে করবে। আমি সাথে সাথে 1 কাপ চা বানিয়ে খেয়ে নিই। আমি সত্যি চার অনেক বেশি পছন্দ করি, মানে চার পাগল বলা যায়। আপনাদের ভাইয়া সবসময় বলে তুমি এত চা খেও না, গ্যাস্ট্রিক হয়ে যাবে। আমার মাঝে মধ্যে গ্যাস্ট্রিকের সমস্যা হলেও চাটা কিন্তু আমি একদমই অ্যাভয়েড করতে পারি না, কারণ চাটা আমার অনেক বেশি পছন্দের। যাই হোক, এখানে কিন্তু শাকটা বাগার দিয়ে নিলাম, কিছু শুকনো মরিচ দিয়েছিলাম মাঝখান থেকে ভেঙে, কিছু কাঁচা মরিচ ফালি দিয়েছিলাম, রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে শাকটা ভালো করে ভেজে নিয়েছি। এখন শাকটা আরেকটা বাটিতে নামিয়ে নিলাম। আজকের রান্নাবাড়া কিন্তু এখান থেকেই শেষ। আর শাক ভাজিটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে, খেতেও মজা হয়েছে আলহামদুলিল্লাহ। দুঃখিত, আজকের রান্নাবাড়া এখনও শেষ হয় নাই। আমি যে শুটকি দিয়ে মূলা দিয়ে রান্না করেছিলাম সেটা ভুলেই গিয়েছিলাম। তো ছোট ছোট যে মূলাগুলো ছিল সেই মূলা আর বগুড়ার আলু দিয়ে ছুরি মাছের শুটকি দিয়ে রান্না করেছিলাম। আচ্ছা, গতকাল রাতে যে ভূমিকম্প হয়েছিল আপনারা কে কে টের পেয়েছেন আমার কমেন্ট বক্সে জানাবেন। আমি কিন্তু টের পাই নাই। সকালবেলাও বলতে পারবো না, কারণ ফেসবুকে সকাল থেকে এই পর্যন্ত ঢোকা হয় নাই। আমার বড় ভাই ফোন দিয়ে বলল যে গতকাল রাতে নাকি 12:55 ভূমিকম্প হয়েছিল 4.9 মাত্রার। তো বলা মাত্রে ফেসবুকে ঢুকে দেখি হ্যাঁ ভূমিকম্পটা হয়েছে, কিন্তু আমরা সেই টাইমে ঘুমাচ্ছিলাম তাই টের পাই নাই হয়তো। আমাদের জীবনটা এখন অনিশ্চিত। এই অনিশ্চিত জীবন নিয়ে কেউ কারো প্রতি মান অভিমান রাখবেন না, সবাই সবাইকে ক্ষমা করে দিবেন। যাই হোক, আজকের ভিডিওটা শেষ পর্যায়ে চলে এসেছি। আল্লাহর অনুগত হবে, উনি আমাদের রক্ষা করবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক দোয়া। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।